smell? You think you know me? Here comes the money. I hear voices in my আজকে রয়্যাল রাম্বলের স্টেজ নিয়ে কথা বলবো, মানে স্টেজ বলতে গেলে এরিনা নিয়ে কথা বলবো। কিছু ফটো এসছে, আর ফটো দেখার পর ভাবলাম যে এটা কী ধরনের এরিনা। দেখে মনে হচ্ছে কোনো বড় সড়ো ঘূর্ণিঝড় এসেছিলো আর সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে। তবে ভালো করে দেখার পর ভাবলাম যে এটা তো কোনো এরিনাই নয়, অ্যাকচুয়ালি একটা অনেক বড় ফাঁকা জায়গা পড়ে আছে, আর সেখানে ডাব্লিউডাব্লিউ একটা এরিনা বানাচ্ছে টেম্পোরারি। ওই ঠিক যেমনটা আমরা ওয়ার্ল্ড কাপের সময় আমেরিকাতে দেখতে পেয়েছিলাম যে একটা পুরো স্টেডিয়ামই বানিয়ে দেওয়া হয়েছিল ক্রিকেট গ্রাউন্ডের। তো ওরকম টাইপেরই একটা ফাঁকা জায়গায় স্টেডিয়াম বানানোর কাজ চলছে, লোহার পাইপ দিয়ে সমস্ত স্ট্রাকচার বানানো হচ্ছে। আর রয়্যাল রাম্বলটা হয়ে যাওয়ার পর ওটাকে আবার আগের মতো খুলে নেওয়া হবে। তো এইরকম একটা প্ল্যান ডাব্লিউডাব্লিউ করেছে, আর সেটা এক্সিকিউটও খুব ভালো মতো করছে। তো খুবই ভালো উদ্যোগ, টাকাও খরচা করছে, একটা রাজকীয় ব্যাপার যে দেখো আমরা একটা ইভেন্টের জন্য একটা পুরো স্টেডিয়ামই বানিয়ে দিচ্ছি টেম্পোরারি। তো এটাই হচ্ছে সৌদি আরবের পাওয়ার ডাব্লিউডাব্লিউ করছে। তো মনে হয় না এটা সৌদি আরবই করবে, কারণ এরা এমনিতেই তো ভিখারি, এদের একে তো টাকার খুবই দরকার, এত টাকা কামিয়েও এদের হচ্ছে না। তো এরা এই খরচাটা করবে বা কী করে? টিকিটের দাম এত বেশি করে গাদা গাদা টাকা ইনকাম করার পরেও এদের নুনান্তে পান্তা ফুরিয়ে যায়। তো আমার তো মনে হচ্ছে এটা সৌদি আরবই করছে। আর এটা করলে কি হয় যে শোটাকে অনেকটা স্পেশাল দেখানো যায়, কারণ একটা শোয়ের জন্য তুমি একটা স্টেডিয়ামই বানিয়ে দিচ্ছ, এটা সত্যি একটা অনেক বড় জিনিস। তো এটাকে প্রথমবারের জন্য রয়্যাল রাম্বল হতে চলেছে সৌদি আরবে, সেটাকে একটা বড় ফিল দেওয়ার জন্য সৌদি আরবের শেখরা এইরকম একটা প্ল্যান করেছে। আর ইসুজি কোনোসুকে টাকিসিটাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হওয়ার পর সেই পুরনো চ্যাম্পিয়নশিপ যে বেল্টটা ছিল IWGP হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, যে ওজি টাইটেলটা ছিল, সেই ডিজাইনটা ফিরিয়ে এনেছে। আর ফ্যান্সরা ডিমান্ডও করছিল যে ওই ডিজাইনটা সব থেকে ভালো, দেখতে সুন্দর লাগে। তো নতুন বছরে ওটাকেও ফিরিয়ে আনা হয়েছে। তোমরা নিচে যেটা দেখতে পাচ্ছ প্রজাপতির মতো একটু আকার, ওইটা এখন বর্তমানে ইউজ করা হচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত। আর ওপরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেই আইকনিক টাইটেল, খুবই সুন্দর দেখতে, আর দেখে মনেই হয় না যে কোনো ছোটো রেসলিং প্রমোশনের। আর NJPW এমনিতেও বলতে গেলে টপ 5-এর মধ্যে তো চলেই আসে, অনেক পুরনো আর অনেক বড় প্রমোশনও বটে। তবে NJPW হয়তো 3 নম্বরই থাকবে, WWE AEW, মানে অ্যাকচুয়ালি এখন তো WWE আগে নেই, এখন AEW, তারপর WWE, আর তারপরে আসছে NJPW, আর তারপর আসছে TNA, এমনটা আমার মনে হয়। তবে যদি জিজ্ঞেস করো আমার মোস্ট ফেভারিট এখন বর্তমানে ওয়ার্ল্ড টাইটেল কোনটা, মানে কোন ডিজাইনটা আমার দেখতে সব থেকে বেশি পছন্দ হয়, তো সেটা হচ্ছে AEW'র ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো ওটা দেখে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়নশিপ বলে মনে হয় যে হ্যাঁ এটা একটা বড় টাইটেল আর এটার ভ্যালু আছে। ডাব্লিউডাব্লিউর ডিজাইনগুলো ঠিক আছে, কিন্তু একটু কেমন যেন লাগে, মানে আগেকার যুগের টাইটেলের সাথে একটু ফ্যাকাসে হয়ে গেছে, আগেকারের মতো আর ব্যাপারটা নেই। তবে AEW টাইটেলটা দেখলে মনে হয় যে হ্যাঁ এটা একটা বেশ ভালো বড় সড়ো চ্যাম্পিয়নশিপ, একদম সাইজটা পারফেক্ট আর ডিজাইনটাও পারফেক্ট, যার কাঁধে থাকবে তাকে দেখে চ্যাম্পিয়ন বলে মনেও হবে। তো এটা তোমার পার্সোনাল ওপিনিয়ন যে AEW চ্যাম্পিয়নশিপটা আমার বর্তমানে সব থেকে বেশি ভালো লাগে। আর বাকিদের কথা তো আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো যে তোমাদের সব থেকে মোস্ট ফেভারিট বর্তমানে কোন চ্যাম্পিয়নশিপ। কারণ দেখতে গেলে আগেকার যুগে যে সমস্ত চ্যাম্পিয়নশিপ ছিল সেইগুলো তো আমাদের অনেকেরই ফেভারিট, তবে আগেকার যুগের কথা বলে তো লাভ নেই, কারণ সে চ্যাম্পিয়নশিপ আর কখনো ফিরে আসবে না। তো বর্তমানে যা ভালো আছে তাই নিয়েই আমাদের বলতে হবে। জন সিনা তো একদম বেইজ্জতির সাথে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, কিন্তু তার নাম করে এখনও ভালোই টাকা কামানো হচ্ছে TKOর তরফ থেকে। জন সিনার যে মার্চেন্ডাইজ রয়েছে সেটা কিন্তু এখনও বিক্রি হচ্ছে নানা রকম ডিজাইন করানোর পর, মানে করিয়ে। আর হ্যাঁ অ্যাকচুয়ালি এই করতেই তো জন সিনাকে অ্যাম্বাসাডার ডিল সাইন করানো হয়েছে 5 বছরের। এই 5 বছরে জন সিনাকে দেখতে পাই না পাই, তার নাম করে তারা বিজনেস অবশ্যই করতে পারবে। তো এটা একটা ডার্টি ট্যাকটিক্স বলতে পারো বিজনেসের। আর যা দেখতে পাচ্ছি মোটামুটি $40 $60 বিক্রি হচ্ছে। তো মনে হচ্ছে $40টাই সব থেকে কম দাম, আর $40 আমাদের এখানে প্রায় 4000 টাকা। আর যেহেতু এটা জন সিনার মার্চেন্ডাইজ তো কোনো ব্যাপার নয়, যদি এটা 10,000 টাকা দিয়েও কিনতে হয় মানুষকে তাও সে কিনে নেবে। মানে অ্যাকচুয়ালি আমেরিকার পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি, তারা $100 দিয়েও কিনে নেবে এটা। আর আমাদের দেশে তো ডাব্লিউডাব্লিউ হয়ে গেছে নেটফ্লিক্সেই, মানে নেটফ্লিক্স হয়ে গেছে ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল ঘর, সেখানে আমরা মানে যত রকমের শো আছে ডাব্লিউডাব্লিউ সব কিছু নেটফ্লিক্সেই দেখতে পাই। হ্যাঁ আমরা দেখি না সেটা আলাদা কথা, আমরা একটু চুল ডাকাতি করে অন্য জায়গা দিয়ে দেখে নিই, কী করবো গরিব মানুষ ভাই। তবে এখন আমেরিকাতেও অফিসিয়ালি এই নেটফ্লিক্সই হয়ে গেছে ডাব্লিউডাব্লিউর ঘর, মানে ডাব্লিউডাব্লিউর যত রকমের শো রয়েছে, সেই পুরোনো যুগের যত শো রেকর্ড করা রয়েছে সব কিছু নেটফ্লিক্সের উপর দেখা যাচ্ছে।
তো এখন পুরো বিশ্বতেই নেটফ্লিক্স, আর আমি ভাবছি যে এত বেশি লস খাওয়ার পর নেটফ্লিক্স কী করে ডাব্লিউডাব্লিউকে এত বড় মানে সুযোগটা দিল। অ্যাকচুয়ালি $10 বিলিয়ন ইনভেস্ট করে তো $1 বিলিয়ন বিজনেস করতে পারেনি, আর করতে পারবেও না যেটুকু মনে হচ্ছে। তা সত্ত্বেও নেটফ্লিক্স এত কিছু করছে, মনে হচ্ছে যে পুরোনো ম্যাচেস বা পুরোনো জিনিসগুলো দেখিয়ে হয়তো তাদের টাকাটা রিকভার করার চেষ্টা করছে, কিন্তু টাকার অঙ্কটা অনেক বড়। যেভাবে ডাব্লিউডাব্লিউ চলছে এইভাবে তো রিকভার করা পরের 10 বছরেও সম্ভব হবে না। আর বেশ কিছুদিন আগে তোমাদেরকে এটা বলেছিলাম যে এমন একটা নিউজ এসছে বা এমন একটা চ্যাট ভাইরাল হচ্ছে যার থেকে জানা যাচ্ছে যে 2023 সালেও কিন্তু ভিন্স ম্যাকম্যানের কন্ট্রোল ছিল। আমরা তাকে দেখতে পেতাম না ঠিকই, কিন্তু ভেতর থেকে কন্ট্রোল করতো। আর এখন পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে অ্যাকচুয়ালি 2023 সালটা পুরোই ভিন্স ম্যাকম্যান কন্ট্রোল করেছে, আর 2024 সালের ওই শুরুর দিকে মানে রেসলম্যানিয়ার আশেপাশের টাইম থেকে পুরোপুরি কন্ট্রোল ট্রিপল এইচের কাছে চলে এসছে। তো যা বুঝতে পারছি তোমরা এটা বলতে পারো যে যখন থেকে ডাব্লিউডাব্লিউর ডাউনফল শুরু হয় ওই টাকলার হাত ধরেই শুরু হয়। ভিন্স ম্যাকম্যান ছাড়লো, টাকলা ধরলো, আর ব্যাস ডাব্লিউডাব্লিউ একেবারে গর্তের দিকে এগিয়ে গেল। আর রেসলম্যানিয়া 40-তে যেরকম সিন আমরা দেখতে পেলাম ওটার ক্রেডিটও আমরা টাকলাকে দিতে পারি না, কারণ অ্যাকচুয়ালি ওটা তো ভিন্স ম্যাকম্যানের স্টোরি লাইন ছিল। আর ভিন্স ম্যাকম্যানের যত স্টোরি লাইন শুরু হয়েছিল সেগুলো রেসলম্যানিয়া 40-তেই শেষ হয়ে যায়, আর তারপর থেকে যা নতুন কিছু স্টার্ট হয় সব কিছুই টাকলার স্টোরি লাইন। আর আমাদের দেখো কিছু মনেও নেই যে অ্যাকচুয়ালি 2024 সালের পর আমরা কী ভালো জিনিস দেখতে পেয়েছি, খালি খারাপ জিনিসই মনে পড়ছে। আর কামব্যাক যদি করতে হয় তাহলে আমাদের মনস্টার এবং ম্যান ব্রন স্ট্রোম্যানের মতোই করা উচিত। তো তোমাদেরকে বলেছিলাম যে ব্রন স্ট্রোম্যানের একটা ফুড শো আসছে, মানে ফুড শো অ্যাকচুয়ালি আসছে মানে কি অনেকদিন আগেই চলে এসছে, সেটা বেশ ভালো করে চলছে, এখন ভিউয়ারশিপও ভালো আসছে, আর ওটা ইউএসএ নেটওয়ার্কের ওপর আসছে। তো এখন কী হয়েছে যে ইউএসএ নেটওয়ার্ক হয়তো ডাব্লিউডাব্লিউকে চাপ দিয়েছে যে তোমাদের পুরনো রেসলার তো তোমরা এটাকে প্রমোট করো, আর ডাব্লিউডাব্লিউ সেটা ইউটিউবেতে প্রমোটও করছে যে ব্রন স্ট্রোম্যান আমাদের মনস্টার অ্যামং ম্যান তার এই ফুড শো রয়েছে, তোমরা এটাকে গিয়ে দেখো। তো দেখো এই যে একটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই ব্রন স্ট্রোম্যানের পুরো একটা এপিসোডই ডাব্লিউডাব্লিউ আপলোড করে দিয়েছে জাস্ট এটাকে প্রমোট করার জন্য। তো সেই যাকে এত অসম্মান করলো এখন তারই ফুড শো বেশি ভিউয়ারশিপ আনছে, আর তাকে প্রমোটও করতে হচ্ছে ডাব্লিউডাব্লিউকে। তো টাকলার তো নিশ্চয়ই বুকে খুব ব্যথা হচ্ছে। আর এরপর একটা খুবই সত্যি স্যাড নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে আমি বেশ কিছু সময় আগে বলেছিলাম যে পাইপার নেভেনের হয়তো একটা বেশ ভয়ঙ্কর ইনজুরি হয়েছে, যার ফলে হয়তো তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। আর এখন এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে হ্যাঁ ইনজুরিটা সত্যি খুবই ভয়ঙ্কর, আর আমরা তাকে আর কোনোদিনও হয়তো দেখতে পাবো না, একদম ক্যারিয়ার এন্ডিং ইনজুরি তার হয়ে গেছে। তো রিটায়ারমেন্টও অফিসিয়ালি এখন মানে রিটায়ারমেন্ট অফিসিয়ালি তো সে অ্যানাউন্স করেনি, তবে তোমরা তাকে ওই বিগির মতোই ধরতে পারো, মানে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেনি কিন্তু সে রিটায়ার হয়ে গেছে। আর অনেকদিন পর এবার আমাদের স্টোন কোল্ড স্টিভ অস্টিনের একটা পডকাস্ট ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। সে একটা পডকাস্ট শোতে এসেছিল, সেখানে সে বেশ কয়েকটা জিনিস রিভিল করে। অ্যাকচুয়ালি যে রেসলম্যানিয়া 38-এ আমরা কেভিন ওভেন্সের এগেইনস্টে তার যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম রিটার্ন করার পর, এটা রিটায়ারমেন্ট থেকে বাইরে এসে সে ম্যাচটা লড়েছিল, তো সেইটার পেছনে গল্পটা কি, আর অ্যাকচুয়ালি কেভিন ওভেন্স কী করে তার অপোনেন্ট হলো। তো ভিন্স ম্যাকম্যান এরকম একটা আইডিয়া পিচ করেছিল, আর অ্যাকচুয়ালি স্টোন কোল্ড স্টিভ অস্টিনই কেভিন ওভেন্সকে চুজ করে, কারণ স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মুভ যেটা স্টানার সেটা কেভিন ওভেন্স ইউজ করেছিল, আর কেভিন ওভেন্স খুবই ভালো আর ট্যালেন্টেড একজন সুপারস্টার। আর বলতে হয় যে মোস্ট সেফেস্ট রেসলার, মানে সে নিজে ইনজয়েড হয়ে যাবে কিন্তু তার অপোনেন্টকে ইনজয়েড হতে দেবে না। আর স্টোন কোল্ড স্টিভ অস্টিন জানো তার ক্যারিয়ার কীরকমভাবে চলেছে, একটা ইনজুরির কারণে তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যায়, আর সেখান থেকে যা হোক করে রিকভার করে সে একটা ম্যাচ লড়তে এসছে আবার বুড়ো বয়সে। তো রিস্ক নেওয়া যাবে না, এমন কারোর সাথে লড়তে হবে যার সাথে বেশি রিস্ক নেই। তো সেই জন্যই সে কেভিন ওভেন্সকে চুজ করে, আর ভিন্স ম্যাকম্যানকে বলে যে আমি কেভিন ওভেন্সের সাথে লড়তে চাই, এতে সব থেকে এটা সেভ একটা প্ল্যান। তো ভিন্স ম্যাকম্যান খুশি হয়ে যায় আর রাজিও হয়ে যায়, আর তারপর আমরা কেভিন ওভেন্সকে তার অপোনেন্ট হিসাবে দেখতে পাই। আর শুধু তাই নয়, এখানে রেসলম্যানিয়া 40-তে আমরা যেমনটা জানি যে স্পটেতে আন্ডারটেকার এসে রককে ধুয়ে দিয়ে চলে গেছিলো, সেই স্পটেতে স্টোন কোল্ড স্টিভ অস্টিন একদম বেশি ফিট হতো, তো কেন আসলো না? তো নিউজ তখন এসেছিলো যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন বেশি টাকার ডিমান্ড করে, যেটা টাকলা দিতে পারবে না বলে দেয়, আর যার ফলে স্টোন কোল্ড স্টিভ অস্টিন আসে না। এবারে স্টোন কোল্ড স্টিভ অস্টিন নিজের তরফ থেকেও একটা অ্যান্সার দিয়েছে এখানে। স্টোন কোল্ড স্টিভ অস্টিন বলে যে আমার তখন একটা জরুরি কাজ ছিল যার ফলে আমি টাইম বের করতে পারিনি, আর আমি এইটার জন্য রাজি হইনি, আর আমি আসতে পারিনি। তো দুজন দুরকম কথা বলছে। ডাব্লিউডাব্লিউ স্টোন কোল্ডের দোষ দিচ্ছে যে টাকা বেশি চেয়েছে, আর স্টোন কোল্ড নিজের একটা আলাদা কারণ দেখিয়ে দিয়েছে। তো কে সত্যি বলছে সে তো আমরা জানি না, যে যার জায়গায় ঠিক আছে, আর যেটা হয়নি সেটা নিয়ে আর বলেও বা কী করবো। আন্ডারটেকার এসছে, আমরা তাতেই খুশি, আন্ডারটেকারও একজন অনেক বড় লেজেন্ড।
কিন্তু হ্যাঁ, রকের সাথে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের যেহেতু এত বড় রাইভালরি, তাই স্টোন কোল্ড স্টিভ অস্টিন আসলে সেটা বেশি ফিট হতো। তবে আন্ডারটেকারও এখানে একদম ভালো মানিয়ে গেছে, কারণ আমরা কি চেয়েছিলাম তখন কোডির জন্য জাস্টিস চেয়েছিলাম, আর জাস্টিস কে করবে, কোনো বড় সড়ো লেজেন্ড, আর আন্ডারটেকার তার জন্য একদমই পারফেক্ট ছিল। আর সবার লাস্টের আপডেটটা রয়্যাল রাম্বল নিয়ে রয়েছে। তো কিছু নাম রয়্যাল রাম্বলের জন্য একদম কনফার্ম হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ডাব্লিউডব্লিউই তো অফিসিয়ালি কনফার্ম করেনি, কিন্তু এগুলো শিডিউল হয়ে গেছে। এগুলো একদম কনফার্ম যে এদেরকে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল রাম্বলে। তো দেখতে পাচ্ছ ব্রক লেসনার, র্যান্ডি অর্টন, জেকব ফাটু, এলে নাইট। তো জেকব ফাটু আর এলে নাইটের রিটার্ন আমরা দেখতে পেয়ে যাব রয়্যাল রাম্বলে, তার আগেও দেখতে পেতে পারি। তবে যদি না হয় তো রয়্যাল রাম্বলে একদম পুরো শিওর থাকো যে এরা রিটার্ন করতে চলেছে। এছাড়া আরও কিছু নাম আছে, যেমন হচ্ছে চ্যাড গেবালকেও আমরা দেখতে পাবো রয়্যাল রাম্বলে। আর আমরা চ্যাড গেবালের ভিডিও দেখে তো কনফার্ম হয়ে গেছি যে রয়্যাল রাম্বলকেই মেবি তার আগেও দেখতে পেয়ে যেতে পারি। তবে আমি তো চাই যেন রয়্যাল রাম্বলই সে রিটার্ন করুক। আর তাছাড়া ডমডম ভাই আর টিফনি স্ট্র্যাটনও অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। অবাক করার বিষয় হচ্ছে যে রোমান রেন্স এখনও কনফার্ম নয়, তাকে শিডিউল পর্যন্ত করা হয়নি। তবে মনে হচ্ছে, মানে আমি এটা বিশ্বাস করি যে রোমান রেন্স অবশ্যই থাকবে। আর এটা তো একটা অবভিয়াস ব্যাপার যে রোমান রেন্সের মতো বড় রেসলাররা সে রয়্যাল রাম্বলে থাকবে না, এটা হতেই পারে না। নাম তো অনেকেরই কনফার্ম নয়, এই কিছু বড় নাম আমরা জানতে পেরেছি, তো বাকিরাও অবশ্যই থাকবে। তো রোমান রেন্স রয়্যাল রাম্বলে থাকছে, এটা একদম এখন থেকেই 100% কনফার্ম। আর যদি রোমান রেন্স রয়্যাল রাম্বলে না থাকে তাহলে তো টাকলার খবর আছে। তবে আমার মনে হয় এটা অসম্ভব ব্যাপার। রোমান রেন্স সৌদি আরবে রয়্যাল রাম্বল হচ্ছে, সেখানে থাকবে না, এটা তো হতেই পারে না। তবে শিডিউলের লিস্টে তার তো থাকা উচিত ছিল, এটা একদম অবভিয়াস নাম, মানে 100% কনফার্মই নাম বলতে পারো। তো অবশ্যই রোমান রেন্স থাকছে। এবার একটা খারাপ জিনিস এটা হতে পারে যে এই যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে জেকব ফাটু, ব্রক লেসনার, এলে নাইট, রোমান রেন্স, চ্যাড গেবাল, এগুলো হচ্ছে রিটার্ন। এবার এইগুলো আগে থেকে স্পয়েল করে দিলেই ব্যাস সব কিছু শেষ। মানে রয়্যাল রাম্বলের আগের র বা স্ম্যাকডাউন কিংবা তারও আগে যদি এদেরকে রিটার্ন করিয়ে দেয়, সব কিছু স্পয়েল করিয়ে দেয় র্যান্ডি অর্টনের মতো, তাহলে পুরো মজাটা খারাপ হয়ে যাবে। আমি তো চাই একেবারে এরা রয়্যাল রাম্বল ম্যাচেতে রিটার্ন করুক, তাতে ফিলটা ভালো আসবে। বা এরা আগে রিটার্ন করি বা কী করে নেবে, এমন তো না যে জেকব ফাটু রয়্যাল রাম্বলের আগে রিটার্ন করে ওয়ার্ল্ড টাইটেল জিতে নিল, এমনটা তো হবে না। র্যান্ডি অর্টনেরটা তো বরবাদ করে দিয়েছে, এবার চাই যে এগুলো যেন বরবাদ না হয়। কিন্তু মেন কথা হচ্ছে যে আমরাও জানি যে এগুলো বরবাদ তো হবে, কারণ টাকলা কোনো জিনিস ভালোভাবে হতে দেবে এটা তো হতেই পারে না। অ্যাকচুয়ালি টিকিট তো বিক্রি হয়ে গেছে অলরেডি, সৌদি আরবে শো হচ্ছে, তো দামি টিকিট হোক বা কম দামি হোক বিক্রি তো হয়েই যাবে। এবার ভিউয়ারশিপ বাড়ানোর জন্য, হাইপ বাড়ানোর জন্য এই সমস্ত রিটার্ন জবরদস্তি করে দেওয়া হবে, কিংবা এদের রিটার্ন টিজ করে দেওয়া হবে, যাতে ফ্যান্সরা দেখে আর ভিউয়ারশিপ বাড়ে। আর দেখতে গেলে প্রায় 25-26 দিন পর হতে চলেছে রয়্যাল রাম্বল, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম হাইপই নেই। অন্যান্য বছর আমাদের ডিসেম্বর মাস থেকেই হাইপ হতে শুরু হয়ে যায়, কিন্তু কি বলবো, কোনো হাইপই নেই। রেসলম্যানিয়ার হাইপ পাওয়া যায় না, সামার স্ল্যামের হাইপ পাওয়া যায় না, রয়্যাল রাম্বল সৌদি আরবে হতে চলেছে প্রথমবারের জন্য, তার হাইপ পাওয়া যায় না। তো হাইপ আছে কার জন্য? সমস্ত হাইপ ওই AEW-তেই চলে গেছে, আর WWE-তে এখন আর কিছু নেই। আর তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো এবার দেখা হচ্ছে WWE-র পরবর্তী একটা নিউজ ভিডিওতে।